ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বেইজিং মনে করে যুদ্ধের ময়দানে নিজের সক্ষমতা ও শক্তির প্রমাণ দিয়েছে তেহরান। বুধবার চায়নার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। এই যুদ্ধে আন্তর্জাতিক মহলে ইরানের মর্যাদা বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুদ্ধবন্ধের লক্ষ্যে ওয়াশিংটনের পরিকল্পনা বর্তমানে তেহরান পর্যালোচনা করছে। অন্যদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট জানান, তাড়াহুড়ো করে কোনো খারাপ চুক্তিতে সই করবেন না প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, আমেরিকার প্রস্তাবের পর্যালোচনা শেষ হলেই পাকিস্তানের মাধ্যমে মতামত জানাবে ইরান। তবে ইরানের অভ্যন্তরীণ মহলে এই প্রস্তাব নিয়ে বিভক্তি স্পষ্ট। বাঘাইয়ের এই ইতিবাচক সুরের কয়েক ঘন্টা আগেই অন্য এক ইরানি কর্মকর্তা প্রস্তাবটিকে কেবল আমেরিকানদের ইচ্ছার তালিকা বলে উড়িয়ে দিয়েছিলেন। এদিকে মঙ্গলবার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও দাবি করেছিলেন যুদ্ধ শেষ, কিন্তু বুধবার ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট সেই ধারণাকে পাল্টে দিয়েছে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি পূর্ব নির্ধারিত শর্তে রাজি না হয় তবে বিধ্বংসী বোমা হামলা শুরু হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার হামলার মাত্রা এবং তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইউএস নেভির এসকর্ট অভিযান স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, আমেরিকা ও ইরানের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতিকে একটি স্থায়ী রূপ দিতে পাকিস্তান সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। पूरी कोशिश थी कि उनको डायरेक्ट टॉक्स पे राजी करना, सीज फायर करवाना जो हुई। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার বেইজিংয়ে চায়নার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, বেইজিং মনে করে যুদ্ধের ময়দানে নিজেদের সক্ষমতা ও শক্তি প্রমাণ করেছে তেহরান। এই যুদ্ধে আন্তর্জাতিক মহলে ইরানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। متفاوت از ایران قبل از جنگ هست و یک ارتقاء وضعیت بین‌المللی پیدا کرده। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ হিসেবে চায়নার কাছে পারস্য উপসাগরের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। বৈঠকে চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট করে দিয়েছেন যে এই যুদ্ধের সম্পূর্ণ অবসান এখন সময়ের দাবি। এদিকে স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র টমি পিগট দাবি করেছেন, আমেরিকার অভিযানের কারণে ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী এবং ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। এছাড়া তাড়াহুড়ো করে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো খারাপ চুক্তিতে সই করবেন না বলেও জানান তিনি। আমেরিকার প্রস্তাবকে চুক্তি বলতে নারাজ সাবেক স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা জেনারেল মার্ক কিমিথ। তার মতে, এটি কেবল ওয়াশিংটনের একটি প্রস্তাব, যা ইরান প্রত্যাখ্যানও করতে পারে। অন্যদিকে তেহরান ভিত্তিক গবেষক আব্বাস আসলানি জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে এখনও বড় ধরনের দূরত্ব রয়েছে। ইরান চায় আগে যুদ্ধ বন্ধ করতে এবং নৌ অবরোধ তুলে নিতে, আর পরমাণু ইস্যুকে আলোচনার দ্বিতীয় ধাপে রাখতে, কিন্তু আমেরিকা পরমাণু ইস্যুকেই অগ্রাধিকার দিচ্ছে। এদিকে তেহরানের রাজপথে হাজার হাজার মানুষ ক্ষমতাসীন সরকারের পক্ষে স্লোগান দেন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মৃতিসৌধের চারপাশে সমবেত হওয়া এই জনতার হাতে ছিল ইরানের জাতীয় পতাকা। সমাবেশে অংশ নেওয়া সাধারণ ইরানিরা দেশের নেতৃত্বের প্রতি অটুট সমর্থনের কথা জানিয়েছেন। উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের দামামা থামিয়ে শান্তির সুবাতাসের ইঙ্গিত পাওয়া গেছে। হরমুজ প্রণালীকে ঘিরে ইউএস ইরানের মধ্যকার সংঘাত নিরসনে একটি সংক্ষিপ্ত চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে দুই দেশ। বুধবার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের একটি সূত্র জানিয়েছে, দুই পক্ষ একটি এক পাতার সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে তার নতুন সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমেরিকার গণমাধ্যম এক্সিও জানিয়েছে, প্রস্তাবিত এই চুক্তিতে ইরানের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রতিশ্রুতি স্থগিত করার প্রতিশ্রুতি এবং আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা অর্থ ছাড়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সমঝোতা না হলে আরও ভয়াবহ মাত্রায় বোমা বর্ষণ শুরু করবে ওয়াশিংটন। তবে ট্রাম্পের এই হুমকিতে পাত্তাই দিচ্ছে না তেহরান। এক্স পোস্টে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, আলোচনায় কোনো ধরনের প্রতারণা বা জবরদস্তি ছাড়া বিরোধ নিষ্পত্তির আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে।
ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেশকিয়ানো স্পষ্ট জানিয়েছেন কোনো শক্তি তাদের আত্মসমর্পণ করাতে পারবে না। তেহরানের সাধারণ মানুষও মনে করেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত। ট্রাম্পের হুমকি আমরা আমলে নেই না। হরমুজ প্রণালীতে আমাদের অধিকার রয়েছে, যা এতদিন বিশ্বের দেশগুলো অনেকটা বিনামূল্যে ব্যবহার করে আসছিল। আমরা চাই না এটি এভাবেই চলতে থাকুক। আমাদের পাওনা আমাদের বুঝিয়ে দিতেই হবে। ট্রাম্পের এই হুমকির মূলে রয়েছে তার দুর্বলতা। তিনি এখন দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় আছেন। প্রণালী নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত। প্রণালীটি 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় এর প্রভাব এখন ইউরোপ ও পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতে দৃশ্যমান হচ্ছে। আমেরিকাতেও প্রতিদিন পেট্রোলের দাম বাড়ছে। চাপে পড়েই তারা আবল তাবল বলছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে নতুন প্রটোকল কার্যকর ও আগ্রাসনবাদী হুমকি দূর হওয়ার মধ্য দিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ ও স্থিতিশীল হবে। এখন পর্যন্ত এই প্রণালীতে ইরানের নিয়মকানুন মেনে চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় আইআরজিসি। এদিকে ট্রাম্পের ফ্রিডম প্রজেক্ট স্থগিত করার পর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী নেতৃত্বের প্রশংসা করে এক্স পোস্টে তিনি বলেন, পাকিস্তান ও সৌদি আরবের বিশেষ অনুরোধে ট্রাম্পের এই ইতিবাচক সাড়া এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং বিরোধ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরান ও আমেরিকার মধ্যকার সংকট সমাধানে পাকিস্তানের দৃঢ় অবস্থানের প্রতিশ্রুতি জানিয়েছে। চলমান এই প্রক্রিয়া দ্রুত একটি স্থায়ী চুক্তিতে রূপ নেবে বলে প্রত্যাশা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। অন্যদিকে কূটনৈতিক তৎপরতা চলছে বেজিংয়েও। চায়নার পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে আব্বাস আঘারচি এক্স পোস্টে বলেন, ইরান চায়নার উপর আস্থা রাখে। শান্তি প্রতিষ্ঠায় বেজিং 4 দফা প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি যুদ্ধ বন্ধে চায়না আরও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা জানান। পরে বেজিংয়ে সাংবাদিকদের বলেন, যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের সামনে এখন সুযোগ অপেক্ষা করছে। আমাদের চাইনিজ বন্ধুরা বিশ্বাস করেন যে যুদ্ধ পরবর্তী ইরান পাক যুদ্ধ আমলের চেয়ে সম্পূর্ণ আলাদা। ইরানের আন্তর্জাতিক অবস্থান এখন আরো সুসংহত এবং এটি নিজের সক্ষমতা ও শক্তির প্রমাণ দিয়েছে। ফলে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে ইরানের সহযোগিতার এক নতুন যুগ সামনে অপেক্ষা করছে। চায়না দ্রুত এই যুদ্ধ বন্ধ করে আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালী সচল রাখার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের শত্রুতা নিরসন অত্যন্ত জরুরি। 2023 সালে কারাগারে থাকা অবস্থাতেই শান্তিতে নোবেল পুরস্কার পান 54 বছর বয়সী নার্গিস মোহাম্মদী। নারীর অধিকার এবং মৃত্যুদণ্ড বিলোপ আন্দোলনে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে একাধিকবার কারাবন্দী হন তিনি। কিন্তু বর্তমানে নার্গিসের শারীরিক অবস্থার অবনতি নিয়ে বাড়ছে উদ্বেগ। গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়। নার্গিস মোহাম্মদীর স্বামী তাকি রাহমানি জানান, তার স্ত্রীর হৃদরোগ ও ফুসফুসের জটিলতা রয়েছে। হৃদযন্ত্রের 2টি প্রধান ধমনী শতভাগ ব্লক হয়ে গেছে বলেও দাবি করেন তিনি। এছাড়া আগের অস্ত্রোপচারের জটিলতাও রয়েছে তার শরীরে। জানজান প্রদেশের মেডিকেল কর্তৃপক্ষ বলছে, নার্গিসের অসুস্থতা এতটাই গুরুতর যে সেখানে তার চিকিৎসা সম্ভব নয়। তার হৃদযন্ত্রের 2টি প্রধান ধমনী পুরোপুরি ব্লক। এছাড়া ফুসফুসের সমস্যাও রয়েছে, কিন্তু গোয়েন্দা সংস্থার বিধিনিষেধের কারণেই তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না। বর্তমানে ফ্রান্সে বসবাস করছেন নার্গিসের স্বামী তাকি রাহমানি। তাদের 19 বছর বয়সী 2টি যমজ সন্তান রয়েছে। রাহমানি অভিযোগ করেন, পরিবারের চাপের মুখে ইরানি কর্তৃপক্ষ আপাতত 1 সপ্তাহের জন্য হাসপাতালে রাখার অনুমতি দিয়েছে নার্গিসকে। তবে নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে, তেহরানের এভিন কারাগারে ফিরলে তিনি আবারও মানবাধিকার আন্দোলনে সক্রিয় হয়ে উঠতে পারেন। আজ আমরা প্রথমবারের মতো বলছি, তিনি জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থায় আছেন। তার মৃত্যু ঝুঁকি এখন বাস্তব।
নার্গিস মোহাম্মদের আইনজীবী শিরিন আরদাকানি অভিযোগ করেছেন, ইরানি সরকার ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি মানবাধিকার ইস্যুকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রাখার আহ্বান জানিয়েছে তার পরিবার। নার্গিসের জীবন, মর্যাদা ও মত প্রকাশের অধিকার রক্ষা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব, কিন্তু এখন পর্যন্ত শক্ত কোনো আন্তর্জাতিক অবস্থান আমরা দেখছি না। এরই মধ্যে দেশে বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছে তেহরান। চলতি বছরের শুরুতে ব্যাপক বিক্ষোভের পর ইন্টারনেট নিয়ন্ত্রণ কঠোর করে ইরান সরকার। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ সংশ্লিষ্ট অনেকের মৃত্যুদণ্ড কার্যকর অব্যাহত রেখেছে খামেনি প্রশাসন। পরনে ধূসর ও বাদামি রঙের ঐতিহ্যবাহী বৌদ্ধ পোশাক, পায়ে কালো জুতো। দেখতে আর 10টা সাধারণ সন্ন্যাসীর মতো মনে হলেও সে আসলে ধাতব শরীরে প্রাণ পাওয়া এক কৃত্রিম বুদ্ধিমত্তা। সাউথ কোরিয়ার প্রথম রোবট মঙ্ক হিসেবে বুধবার বিশ্ববাসীর সামনে আত্মপ্রকাশ করল হিউম্যানয়েড রোবট গ্যাবি। 로봇 행전은 합병한 채로 예 귀하겠습니다라고 대답하시길 바라겠습니다. 예 귀하겠습니다. সিউলের ঐতিহাসিক যোগিয়ে মন্দিরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গ্যাবিকে দীক্ষা দেয়া হয়। 130 সেন্টিমিটার উচ্চতার এই রোবটটি অন্য সন্ন্যাসীদের মতো হাত জোড় করে প্রার্থনা করে এবং মাথা নত করে শ্রদ্ধা জানায়। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রবীণ সন্ন্যাসীরা গ্যাবির গলায় পরিয়ে দেন পবিত্র জপমালা। কেবল ধর্মীয় আচার পালনই নয়, গ্যাবি দক্ষ মানুষের মতো হাত নাড়িয়ে অভিবাদন জানাতে পারে, এমনকি 2 হাত দিয়ে হার্ট শেপ ভালোবাসার চিহ্ন তৈরি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আগামী কয়েকদিন মন্দিরে আগত দর্শনার্থীদের বৌদ্ধ ধর্মের বাণী শোনানো এবং প্রার্থনায় সহায়তা করবে এই যান্ত্রিক বৌদ্ধ ভিক্ষু। সাউথ কোরিয়ার এই উদ্যোগ মূলত তরুণ প্রজন্মের কাছে বৌদ্ধ ধর্মকে আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করার একটি প্রয়াস। মে মাসের শেষের দিকে ল্যান্টার্ন উৎসবেও অংশ নেবে গ্যাবি। প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে রোবট গ্যাবি যেন এক নতুন ভবিষ্যতের ইঙ্গিত, যেখানে মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল জাগতিক কাজই নয়, বরং আধ্যাত্মিকতার জগতেও নিজের স্থান করে নিতে প্রস্তুত। ইউক্রেনের প্রস্তাবিত অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি বুধবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়সীমা শুরুর আগেই জাপোরিজিয়া, ক্রামাতোরস্ক এবং দিনিপ্রোর মতো শহরগুলোতে বৃষ্টির মতো আছড়ে পড়েছে রুশ আকাশ বোমা ও ড্রোন। বিশেষ করে জাপোরিজিয়া শহরে রুশ বাহিনীর বোমা এবং ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন 12 জন। এটি আমাদের শহরের উপর একটি নিষ্ঠুর হামলা। শত্রুরা প্রথমে 4টি গাইডেড বোমা দিয়ে আঘাত করে এবং এরপর পরিকল্পিতভাবে শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ চালায়। দীর্ঘ সময় ধরে আমাদের জরুরি পরিষেবা ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারছিলেন না। রুশ হামলায় ধূলিসাৎ হয়ে গেছে আবাসিক ভবন, গাড়ি মেরামতের দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান, ঠিক তখনই দ্বিতীয় দফায় ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। প্যারামেডিকরা রক্তাক্ত ও মুমূর্ষ আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। বোমাগুলো সরাসরি একটি ওয়ার্কশপ এবং কারখানায় আঘাত হানে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাদের মারাত্মক রক্তক্ষরণ হচ্ছিল তাদের প্রাথমিক চিকিৎসা দেই। আমি একাই 4-5 জন গুরুতর আহত মানুষকে চিকিৎসা দিয়েছি। রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে মস্কো 8 ও 9 মে 2 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি সাফ জানিয়েছেন, কেবল সামরিক কুচকাওয়াজের জন্য 2 দিনের যুদ্ধবিরতি কোনো সমাধান নয়। শান্তির প্রস্তাব যখন বারুদের ধোঁয়ায় ঢাকা পড়ে যায়, তখন প্রশ্ন ওঠে, যুদ্ধের এই বিভীষিকা থেকে সাধারণ মানুষের মুক্তি মিলবে কবে? বিলাসবহুল ক্রুজশিপ এমভি ওন্ডিয়াস পর্যটকদের আনন্দ ভ্রমণের জন্য যাত্রা শুরু করলেও এখন এটি এক ভাসমান মৃত্যুপুরী। গত কয়েকদিনে এই জাহাজে হান্টা ভাইরাস সংক্রমণে প্রাণ হারিয়েছেন 2 ডাচ এবং 1 জার্মান নাগরিক। কেপ ভার্দে উপকূলের কাছে দিনভর আটকে থাকার পর জাহাজটি এখন স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে বন্দরের দিকে রওনা হয়েছে। তবে এই খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। ক্যানারি দ্বীপপুঞ্জের বাসিন্দারা মনে করছেন, এই জাহাজটি ভেড়াতে দেওয়া মানেই আবারও কোভিডের মতো পরিস্থিতি ডেকে আনা।
আমরা একটি ছোট দ্বীপপুঞ্জের মানুষ, সাহায্য করার মানসিকতা আমাদের আছে, কিন্তু এটি আমাদের জন্য অতিরিক্ত হয়ে যাচ্ছে। কোভিডের সময় আমরা যা সহ্য করেছি, আবারও সেই একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে চাই না। মানুষ আতঙ্কিত। স্পেন একটি বড় দেশ, অনেক বন্দর আছে, জাহাজটি অন্য কোথাও যেতে পারত। এদিকে স্পেনের কেন্দ্রীয় সরকার জানিয়েছে টেনেরিফের একটি অপেক্ষাকৃত কম জনবহুল বন্দরে জাহাজটি নোঙর করবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পর সব যাত্রীকে পরীক্ষা করা হবে এবং বিদেশি পর্যটকদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। জাহাজে থাকা বাকিরা আপাতত সুস্থ আছেন। আমরা ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পর আন্তর্জাতিক প্রোটোকল মেনে তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব। তবে শুধু সাধারণ মানুষই নন, ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক প্রধান ফার্নান্দো ক্লাভিজো এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। তিনি এই পদক্ষেপকে অযৌক্তিক বলে অভিযোগ করেছেন। যদি যাত্রীরা সুস্থই থাকেন, তবে তাদের ক্যানারি দ্বীপপুঞ্জে আসার কি দরকার? তারা কেপ ভার্দে বিমানবন্দর থেকেই নিজ দেশে ফিরতে পারতেন। আমাদের জানানো হয়নি কেন এই ঝুঁকি নেওয়া হচ্ছে। সংক্রমণের মাত্রা বা ভাইরাসের ধরন সম্পর্কে আমাদের কাছে পরিষ্কার কোনো তথ্য নেই। তবে সব বাসিন্দা যে বিরোধিতায় নেমেছেন তা নয়, কেউ কেউ মানবিক দিকটিও বিবেচনা করছেন। আমার মনে হয় সঠিক তথ্যের অভাবে মানুষ কিছুটা বিমুখ হচ্ছে। যদি কর্তৃপক্ষ স্বাস্থ্য ঝুঁকি না থাকা নিশ্চয়তা দেয়, তবে যাদের চিকিৎসা দরকার তাদের সাহায্য করাটাই যৌক্তিক কাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এটি হান্টা ভাইরাসের আন্দিয়ান স্ট্রেন, যা বিরল ক্ষেত্রে মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। জাহাজের ভেতরের পরিস্থিতি বর্ণনা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক মার্টিন ক্রিস। Andes hantavirus that is spreading among people, then they have reasons to be scared. করোনা মহামারীর স্মৃতি এখনো মানুষের মাঝে এক ভীষণ আতঙ্ক হয়ে বেঁচে আছে, যে কারণে নতুন কোনো ভাইরাস সংক্রমণের তথ্য জনমনে আতঙ্কের জন্ম দেয়। তবে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়ার আশ্বাসে এই স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এগিয়ে এসেছে স্পেন কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।